ভাবুন তো, এক লটারির টিকিটই বদলে দিল এক ছেলেকে আর তার বাবার পুরো জীবন। বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর অশ্রুর ভিড়ে লুকিয়ে আছে এমন এক সত্যি যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। আজকের এই গল্পে আছে প্রতারণা, বিস্ময় আর অশ্রুর সাথে এক অপ্রত্যাশিত মিলন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি এই আবেগে ভরা রোমাঞ্চকর যাত্রা। তো মুভির শুরুতে আমরা দেখি ১৯৮৩ সালের একটা সিন, যেখানে প্রকাশ নামের একজন লোকের কাছে ফোন আসে। মাল ভর্তি ট্রাক নিয়ে ডেলিভারি করতে যেতে হবে, কিন্তু প্রকাশ তখন বলে, আমার বউ মারা গেছে আর এখন আমি আমার বাচ্চাকে নিয়ে একাই আছি। এমন অবস্থায় আমি আসতে পারবো না। এই কথা শুনে ওই লোকটি নিজেই বলে, কাছে একটা অনাথ আশ্রম আছে, তুমি তোমার বাচ্চাকে সেখানে দিয়ে দাও আর বলে দিও আমি এসে তাকে নিয়ে যাব। তখন প্রকাশও সেই কাজ করে। সে তার বাচ্চাকে অনাথ আশ্রমের ওনারের কাছে দিয়ে দেয় দেখাশোনা করার জন্য। তারপর সে নিজের কাজে চলে যায়। আসলে প্রকাশ ভেবেছিল কিছু টাকা আসবে, তাহলে তার বাচ্চার ভালোই হবে। এরপর আমরা প্রকাশকে তার সঙ্গীর সাথে ট্রাক নিয়ে যেতে দেখি। হঠাৎই পুলিশ এসে তাদের ট্রাকটা থামিয়ে দেয়। এটা দেখে প্রকাশের সঙ্গী পালিয়ে যায় এবং তখনই জানা যায় যে ট্রাকে গাঁজা সাপ্লাই হচ্ছিল, যা প্রকাশ একদমই জানতো না। তাই প্রথমে পুলিশ প্রকাশকে অনেক মারধর করে আর তারপর তাকে ২৫ বছরের জন্য জেলে দিয়ে দেওয়া হয়। এই কারণে প্রকাশ অনেক ভেঙে পড়ে আর তার ছেলের কথা ভাবতে থাকে। না জানি তার ছেলে কেমন অবস্থায় আছে। এদিকে ৫ দিন কেটে যায় আর আশ্রমের ওনারও বুঝে যায় যে প্রকাশ তার ছেলেকে নিতে আর আসবে না। তখন আশ্রমের ওনার সেই ছেলের নাম দেয় জনি, আর সেই বাচ্চা ওই অনাথ আশ্রমে বড় হতে শুরু করে। অন্যদিকে প্রকাশ চুপচাপ জেলে পড়ে থাকে। ঠিক তখনই এক লোক তাকে বলে লটারি কিনতে, কারণ একবার লটারি লাগলে কপাল ঘুরে যাবে। তখন প্রকাশও ভাবে সে লটারি কিনবে, কারণ যদি লটারি লেগে যায় তখন সে তার ছেলের সঙ্গে দেখা করে সেই টাকাগুলো তাকে দিতে পারবে আর তাদের কষ্ট কিছুটা হলেও কমবে। এভাবেই অনেক বছর কেটে যায় এবং আমাদেরকে ২৫ বছর পরের জনিকে দেখানো হয়, যে আজকে এক লোকের কাছে ১ লক্ষ টাকা ধার নিতে এসেছে। কিন্তু লোকটা তাকে ১ লক্ষ টাকা দিতে রাজি হয় না, কারণ জনি এর আগেও তার কাছ থেকে অনেকবার ধার নিয়েছিল। তখন কোনোভাবে জনি তাকে ম্যানেজ করে নেয় আর টাকা তার কাছ থেকে নিয়ে নেয়। এরপর জনি তার বাবার বন্ধুর সাথে দেখা করতে আসে। তাদের কথা শুনে আমরা জানতে পারি জনিকে ছোটবেলায় এক লোক শ্রীনিবাস দত্তক নিয়েছিল এবং তখন থেকেই জনি শ্রীনিবাসকে তার হিরো মনে করে আসছে। এদিকে দেখা যায় যে শ্রীনিবাস কিছু লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল শেয়ার মার্কেটে লাগানোর জন্য, যেই টাকাগুলো ডুবে যায়। তখন জনি সেই ২ লাখ টাকা দিয়ে তার বাবা শ্রীনিবাসকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর যখন দুজন একসাথে ফিরছিল তখন দেখা যায় শ্রীনিবাস জনির সঙ্গে একটুও কথা বলে না। আসলে বহু বছর আগে কিছু একটা হয়েছিল, যার কারণে শ্রীনিবাস জনির সঙ্গে কথা বলে না, আর সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, এরপর জনি বাড়ি এসে তার বাবার সব কাজ করে, এমনকি সে তার বাবাকে একটুও কষ্ট পেতে দেয় না। তবুও শ্রীনিবাস তার সঙ্গে কথা বলে না। এরপর আমরা দেখি শ্রীনিবাস একজন লোকাল নেতার কাছে গিয়ে তাকে শেয়ার মার্কেটে অনেক লাভ করিয়ে দেয়। তখনই সেই নেতা তাকে আরো টাকা দেয় শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য। অন্যদিকে জনি পুরো বাড়ি সামলাচ্ছিল। বাড়ির রেশন থেকে শুরু করে বাড়ি ভাড়া সবকিছুই সে নিজে করত, কিন্তু এসব শ্রীনিবাস কোনোদিন খেয়ালই করেনি। সে সব সময় মার্কেট নিয়েই ব্যস্ত থাকত। এরপর আমরা প্রকাশকে দেখি, যে এখন ওই অনাথ আশ্রমেই থাকে, কারণ আশ্রমটি বহু বছর ধরে বন্ধ। প্রকাশ একটা সাইনবোর্ডও ছাপিয়ে নিয়েছিল তার ছেলেকে খোঁজার জন্য, যেখানে আশ্রমের ওনারের নাতনির নাম্বার লেখা ছিল। এদিকে আমরা দেখি প্রকাশের এক চেনা লোক ছিল, যার নাম আরশাদ, যে প্রায় প্রকাশকে নতুন নতুন লটারির টিকিট বিক্রি করত। তবে সে জুয়া খেলার কারণে প্রায় সময় পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াতো। এরপর আমরা দেখি জনিকে। সে একজন মেকানিক। তার সঙ্গী তাকে বলে, তোর বাবা তো তোকে ঘৃণা করে, যদি সে তোর আসল বাবা হতো তাহলে এমনটা করতে পারতো না। এর উত্তরে জনি বলে, আমার আসল বাবা কোনোদিনই আসবে না, কারণ সে আমাকে অনাথ আশ্রমে রেখে চলে গিয়েছিল। এদিকে আমরা প্রকাশকে দেখি আরশাদের সাথে। সে এখন টিকিট কিনে লটারি লাগার অপেক্ষায় আছে।
এর পরের দিন আমরা জনিকে তার গার্লফ্রেন্ড তারার সাথে দেখি, যে একজন ইভেন্ট ম্যানেজার। সে জনিকে বলে, আমি বাড়িতে বিয়ের কথা বলে নেব, কিন্তু তুমিও তোমার বাবার সাথে বিয়ের কথা বলতে আসবে। কিন্তু জনি তো তার বাবাকে ভীষণ ভয় পায়, তাই সে বলে, আমি কিভাবে বলবো। এটা শুনে তারা রাগ করে বাসে উঠে চলে যেতে নেয়। তখন জনিও তার পিছু নেয়। ঠিক সেই বাসে প্রকাশও ছিল। সেখানে তারা দুজন দুজনকে দেখে, এমনকি তাদের ধাক্কাও লাগে। কিন্তু এত বছর পর নিজের ছেলেকে চিনে ফেলা ছিল খুবই কঠিন। তারপর একদিন আমরা দেখি জনির বাড়িওয়ালা শ্রীনিবাসকে গালি দিচ্ছে। সে তখন জনিকে বলে, তোর বাবা আমাকে বলেছিল মার্কেটে টাকা লাগাতে, তাই আমি মার্কেটে টাকা লাগিয়ে দেই, কিন্তু আমার অনেকগুলো টাকা এখন ডুবে গেছে, তাই আমি তোর বাবাকে ছাড়বো না। এটা শুনে জনি রেগে যায় আর তার বাড়িওয়ালার হাত মুছড়ে দেয়। তারপর শান্তভাবে বলে, আমার বাবা আমার হিরো, তাকে আর কোনোদিন কিছু বলবে না। এবার জনি তার বাবার কাছে গিয়ে বলে, কেন তুমি সবাইকে জ্ঞান দিয়ে বেড়াও? তখন শ্রীনিবাস ক্ষেপে গিয়ে বলে, এখন তুই আমাকে শেখাবি? তুই তো এক অনাথ, যে ঘরে আসার সাথে সাথেই আমার কপালে কালো ছায়া নেমে এসেছে। এটা শুনে জনি ভীষণ কষ্ট পায়, কিন্তু কিছুই বলে না। এখান থেকে সিন চলে যায় অতীতে, যেখানে জনিকে শ্রীনিবাস আর তার স্ত্রী দত্তক নিয়েছিল। শ্রীনিবাস তখন শেয়ার মার্কেটের কোম্পানিতে চাকরি করত, আর তারা বেশ ধনী ছিল। কয়েকদিন পর মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়ায় শ্রীনিবাসের কোম্পানির অনেক লোকসান হতে শুরু করে। তখন তার স্ত্রী বলে, আমি জনির কুণ্ডলী পণ্ডিতজিকে দেখিয়েছিলাম এবং উনি বলেছিল যে এই ছেলে আমাদের জন্য শুভ নয়। কিন্তু শ্রীনিবাস বলে যে আমি এসব কথায় বিশ্বাস করি না। এরপর কয়েকদিনের মধ্যে শ্রীনিবাসের কোম্পানির মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়ার কারণে ডুবে যায়। আর অন্যদিকে শ্রীনিবাসের বউয়ের লাস্ট স্টেজ ক্যান্সার ধরা পড়ে, যার ফলে তার বউ মারা যায়। তখন লোকেরা বলতে শুরু করে যে জনি আসার পর থেকেই এই বাড়িতে অশুভ শক্তি ভর করেছে, এবং তখন থেকে শ্রীনিবাস জনিকে ঘরে রেখেছে ঠিকই, কিন্তু তার সাথে ভালোভাবে কথা বলে না। এরপর আমরা তারাকে জনির কাছে দেখি, যে আজ মুম্বাই যাচ্ছিল একটা কোর্স করার জন্য। তখন সে বলে, যখন আমি ফিরবো তখন আমরা বিয়ে করব। জনি এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। এক রাতে প্রকাশ যখন সেই পুরনো অনাথ আশ্রমে বসেছিল, তখন তার কাছে একটি ফাইল থেকে পুরনো একটা কাগজ উড়ে আসে, যেখানে জনির ছোটবেলার ছবি ছিল এবং তার নাম লেখা ছিল জনি। এটা দেখে প্রকাশ অনেক কাঁদতে থাকে, কারণ অন্তত সে তার সন্তানের নাম তো জানতে পারলো এবং একটা ছবিও পেয়ে গেল। তারপর প্রকাশ সেই অনাথ আশ্রমের ওনারের নাতিকে ফোন করে জানায়। সে তখন বলে, আমি খোঁজ করার চেষ্টা করছি। এদিকে শ্রীনিবাস বাড়িতে ফিরছিল না। তখন জনি জানতে পারে যে শ্রীনিবাসকে পুলিশ ধরে নিয়ে গেছে। জনি যখন থানা যায়, সে দেখে পুলিশ তার বাবাকে মারছে। জনি সোজা সেখানকার এসআই এর সাথে কথা বলে এটা জানতে যে কেন তার বাবাকে গ্রেফতার করা হয়েছে। তখন সেই এসআই বলে, লোকাল লিডার তার বাবার বিরুদ্ধে ঠকবাজির অভিযোগ করেছে, কারণ তার বাবা মার্কেটে ইনভেস্ট করার জন্য 84 লাখ টাকা ওই লোকের কাছ থেকে নিয়েছিল, আর এখন বলছে মার্কেট ডুবে গিয়েছে, এর কারণে সব টাকা চলে গেছে। এটা শুনে তো জনি হতভম্ব হয়ে যায়। এরপর সেখানে সেই লোকাল লিডার আসে এবং জনি তাকে বলে তার বাবাকে ছেড়ে দিতে। সাথে সাথে জনি আরো বলে, আমি আপনার টাকা যেভাবেই হোক ফিরিয়ে দেব, আপনি আমার বাবাকে ছেড়ে দিন। লোকাল লিডার বলে, চল তোর কোথায়, আমি 20 দিনের সময় দিচ্ছি তোকে, তবে ততদিন পর্যন্ত তোর বাবা জেলেই থাকবে এবং প্রতিদিন তাকে টর্চার করা হবে। যত তাড়াতাড়ি টাকা আসবে পুলিশ তাকে ছেড়ে দেবে, আর এখন তোকে 84 লাখ টাকার সাথে সুদ যোগ করে মোট 1 কোটি টাকা আমাকে দিতে হবে। এটা শুনে জনি সোজা তার বাড়ির মালিকের কাছে চলে আসে এবং সাহায্য চায়। কিন্তু 1 কোটি টাকা কোনো ছোট অঙ্ক ছিল না, তাই তারা তাকে মানা করে দেয়। এভাবেই জনি অনেকের কাছে যায়, কিন্তু কেউই তাকে সাহায্য করে না, কারণ যদি টাকা দিয়েও দেয়, জনি এই টাকা শোধ করবে কিভাবে। এরপর জনি তার আরেক পরিচিতর কাছে আসে এবং সেই লোক তাকে এক গুন্ডার কাছে নিয়ে যায়। সেখানে সেই লোক বলে যে জনি যে কোনো কাজ করতে রাজি, শুধু তার 1 কোটি টাকা দরকার। তখন সেই গুন্ডা তাকে 2 ব্যাগ ড্রাগস দেয়
এবং বলে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে, আর তাহলে সে টাকা পেয়ে যাবে। এদিকে আমরা প্রকাশকে দেখি যে আজ তার লটারির টিকিট দেখছিল। তখন আরশাদ তাকে জানায় যে সে 1.5 কোটি টাকা লটারি জিতে গিয়েছে। এটা শুনে তো প্রকাশ খুবই খুশি হয়ে যায়। এখন তার ছেলে যদি মিলেও যায় তাহলে তার আর কোনো টাকার অভাব হবে না। এরপর রাতে আরশাদ আর প্রকাশ টাকা নিতে ট্রেনে করে যাত্রা শুরু করে, কিন্তু যখনই আরশাদ পানি আনতে নামে তখনই পুলিশ এসে তাকে ধরে ফেলে। ওদিকে পুলিশ প্রকাশকে আরশাদের সঙ্গী যাতে মনে না করে সেই জন্য প্রকাশ ট্রেন থেকে নেমে যায়। এদিকে আমরা দেখি জনি যেখানে গিয়েছিল সেখানে পুলিশ রেড করে, তাই জনি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তারপর সে একটা বাসে ওঠে, আর সেই বাসে ছিল প্রকাশ। তখন প্রকাশের বিপি লো হয়ে যাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তখন জনি তাকে হাসপাতাল নিয়ে যায়। তারপর যখন প্রকাশের জ্ঞান ফেরে তখন সে দেখে যে জনি তাকে হাসপাতালে নিয়ে এসেছে এবং তার সম্পূর্ণ বিলও পরিশোধ করে দিয়েছে। যদিও প্রকাশ জনির নাম জানত না। এরপরও প্রকাশ জনিকে ডেকে বলে, আমার মনে হচ্ছে তুমি ভালো লোক। আমি তোমাকে একটা কথা বলবো, আমার 1.5 কোটি টাকা লটারি লেগেছে। এটা শুনে জনি তো বিশ্বাসই করতে পারে না, কিন্তু খবরের কাগজ দেখে বিষয়টা সে কনফার্ম হয়। তখন প্রকাশ বলে, তুমি যদি আমার সাথে যাও তবে আমি তোমাকে কিছু টাকা দেব। এতে জনি মনে মনে ভাবে, আমি যদি এই লোকটার লটারির টিকিটটা চুরি করে নিতে পারি তবে আমার বাবাকে বাঁচাতে পারবো। তাই সে প্রকাশকে বলে, ঠিক আছে, আমি আপনার সাথে টাকা নিতে যাব। এরপর জনি গ্যারেজ থেকে একটি গাড়ি নিয়ে নেয় এবং প্রকাশকে নিয়ে কেরালার উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন পথে প্রকাশ জনিকে তার নাম জিজ্ঞাসা করে। এতে জনি ভাবে, আমি যদি নিজের নাম বলে দেই আর পরে চুরি করি তবে এই লোকটা আমাকে পুলিশে ধরিয়ে দেবে। তাই সে নিজের নাম মহেশ বাবু বলে এবং বাকি সব কথাও মিথ্যে বলে। এদিকে যখন জনি প্রকাশকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন প্রকাশ বলে, আমার একটা ছেলে আছে যে বিদেশে থাকে। আসলে প্রকাশ সবার সাথেই মিথ্যে বলতো যাতে কেউ তাকে করুণা না করে। এদিকে আমরা সেই বাড়ির মালিকের নাতনিকে দেখি যে জনিকে দত্তক নিয়েছিল তাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। তারপর জনি পথে একটা ফার্মেসি থেকে অচেতন হওয়ার ওষুধ নেয় যাতে সে পরে প্রকাশকে অজ্ঞান করে লটারির টাকাটা চুরি করতে পারে। সে ওই ওষুধটা পানিতে মিশিয়ে দেয়, কিন্তু প্রকাশ সেই পানিটা খায় না। এভাবেই ওরা সময় কাটাতে কাটাতে এগিয়ে চলছিল। এদিকে জনি প্রকাশকে মদ খাওয়াতে নিয়ে যায় যাতে সুযোগ পেলে সে টিকিটটা চুরি করতে পারে। তখন প্রকাশ অনেকটা খেয়ে ফেলে এবং সুযোগ পেয়ে জনি ব্যাগ থেকে টিকিটটা নিয়ে পালিয়ে যায়। কিন্তু সামনে গিয়ে সে দেখে এটা তো আসল টিকিটটা না, তাই তাকে আবারও ফিরে আসতে হয়। ফিরে এসে সে দেখে প্রকাশ নেশায় লোকজনের সাথে ঝগড়া করছে এবং অনেক কিছু ভাঙচুর করেছে। তখন জনি তাকে বাঁচায়। এই সময় প্রকাশ মনে করে আমার ছেলের ছবি হয়তো মারামারির সময় পড়ে গেছে, তাই সে জনিকে ছবিটা খুঁজতে বলে। ঠিক যখন জনির হাতে ছবিটা উঠতে যাচ্ছিল তখনই প্রকাশ এসে সেটা তুলে নেয় এবং তখনই সেই বারের মালিকও সেখানে এসে হাজির হয়। সে এসে বলে এসব ভাঙচুরের টাকা কে দেবে। তখন জনি প্রকাশের সাথে বাপ ছেলের অভিনয় শুরু করে, আমার বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো তাহলে আমি তোমাদের ছাড়বো না। এদিকে জনি প্রকাশকে ওষুধ দেওয়ার অজুহাতে তার ব্যাগ চেক করে, কিন্তু সেখানে সে অনেকগুলো লটারির টিকিট থাকায় আসলটা খুঁজে পায় না। এরপর সেই বার মালিক জিজ্ঞাসা করে, তোমরা কোন দিকে যাচ্ছ? তখন প্রকাশ বলে, আমরা কেরালার সাইডে যাচ্ছি। তখন লোকটা বলে, আমাকেও নিয়ে যাও, আমিও ওই দিকে যাব। তাই এরপর তারা তিনজন একসাথে রওনা দেয় এবং ওই লোকের বাড়িতে যায়। সেখানে লোকটা তাদের একটা বিয়েতে আমন্ত্রণ জানায়। তখন জনি চুপচাপ প্রকাশের সাথে সেই বিয়েতে অংশ নেয়। সবাই অনেক আনন্দ করে। জনি প্রকাশের সাথে ছবিও তুলে রাখে। এদিকে বাড়ির মালিক যখন শ্রীনিবাসের সাথে দেখা করতে আসে তখন শ্রীনিবাস বলে, জনি আমাকে বাঁচাতে আসবে না। কিন্তু মালিক তখন বলে, তুমি তাকে শুধুই পর মনে করো, সে তো তোমার টাকার জন্য না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আর সে তোমাকে হিরো মনে করে, কিন্তু তুমি হিরো হওয়ার একদমই যোগ্য নও। এদিকে জনির কাছে তার বাবার বন্ধুর ফোন আসে।
তিনি বলে তুমি তোমার বাবার জন্য কোনো খারাপ কাজ করো না। এটা শুনে জনি দুঃখ পায়। তখন প্রকাশ জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু জনি রেগে প্রকাশকে বলে আপনি কেন অকারণে আমার ঘাড়ে চেপে বসেছেন? আপনার ছেলে কোথায় যে আপনাকে ছেড়ে একা একা ঘুরে বেড়াচ্ছে? এটা শুনে প্রকাশ ভীষণ কষ্ট পায়। তারপর ফেরার পথে জনির গাড়ি খারাপ হয়ে যায়, তাই তাদের রাস্তায় থামতে হয়। যদিও এবার প্রকাশ একদমই জনির সাথে কথা বলছিল না। এরপর যেখানে তারা ঘর ভাড়া নেয় সেখানে প্রকাশ আলাদা একটা রুম নেয় এবং মালিক স্বামীকে বলে আমি টাকা পরে দেব। তখন স্বামীও কোনো কারণে কিছু বলে না। পরদিন সকালে প্রকাশ স্বামীর কাছে গিয়ে বলে তুমি তো সেই যে 25 বছর আগে আমাকে ধোঁকা দিয়ে পালিয়েছিলে। এটা শুনে স্বামী ভয় পেয়ে যায় এবং বলে আমি পুলিশের ভয়ে সেখান থেকে পালিয়ে এসেছিলাম, আর এখানে আমার অনেক সম্মান আছে, তাই দয়া করে কাউকে কিছু বলো না। তখন প্রকাশও রাজি হয়ে যায়। এরপর প্রকাশের কাছে আরশাদের ফোন আসে এবং সে তার সাথে দেখা করতে চলে যায়। ওদিকে সেই সবকিছু যখন জনি দেখে তখন তার মাথায় হাত পড়ে যায়, কারণ এখন তার পক্ষে টিকিট চুরি করা খুবই কঠিন হয়ে গেছে। আরশাদও জনিকে বলে আমার বন্ধুর কাছ থেকে দূরে থাকো। তখন জনিও সেখান থেকে সরে যায়, কিন্তু কিছুক্ষণ পরই প্রকাশ দেখেছে আরশাদ এক লোকের সাথে কথা বলছে। প্রকাশের থেকে টাকা নিয়ে আমি তোমার কাছে চলে আসব, অর্থাৎ প্রকাশকে সে ধোঁকা দিতে এখানে এসেছে। তখন প্রকাশ সেখান থেকে চলে যেতে চায় আর আরশাদের সাথে তার মারামারি শুরু হয়। তখন জনি এসে তাকে বাঁচায় এবং আরশাদকে মেরে তাড়িয়ে দেয়। তবে সেই সময় প্রকাশের শরীর খারাপ হয়ে যায় এবং প্রকাশের বিশ্বাস জন্মায় যে জনি আসলেই অনেক ভালো ছেলে। এই কারণেই পরীক্ষার সময় সে নিজের লটারির টিকিটের ব্যাগ জনির হাতে তুলে দেয়। তখন জনির চোখে লোভ এসে যায় এবং সে ব্যাগ থেকে টিকিট বের করে চলে যেতে চায়। সেই মুহূর্তে প্রকাশ ব্যাগ দেখে বুঝে যায় যে জনি টিকিটটা নিয়ে নিয়েছে, তাই সে তাকে আটকায় আর বলে আমাকে ধোঁকা দিও না, এই টাকাটা আমার ছেলের জন্য। কিন্তু জনি তো টিকিটটা নিয়ে পালিয়ে যায় এবং টিকিট দেখিয়ে টাকাও নিয়ে ফেলে। এরপর যখন সে তার বন্ধুর কাছে ফিরে আসে তখন তার বন্ধু ভেবেছিল জনি টাকাটা নিয়ে এসেছে, কিন্তু গাড়ি তো খালি ছিল। এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে, যেখানে দেখা যায় জনি টাকা স্বামীর হাতে পাঠিয়ে দিয়েছে, কারণ সে প্রকাশের চোখের জল সহ্য করতে পারেনি। ঠিক তখনই পুলিশ শ্রীনিবাসকেও ছেড়ে দিতে আসে এবং জনি জানতে পারে কেউ 1 কোটি টাকা জমা দিয়ে দিয়েছে। তখন শ্রীনিবাস জনিকে জড়িয়ে ধরে বলে আমি তোকে ভুল বুঝেছিলাম, এখন থেকে আমরা একসাথেই থাকব। এরপর জনি স্বামীকে ফোন করে জিজ্ঞাসা করে প্রকাশ কোথায় গেছে। তখন স্বামী বলে যাওয়ার আগে প্রকাশ বলেছিল আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি এবং এই টাকাটা আমি তার জন্যই দিতে যাচ্ছি। তারপর স্বামী পুরো ঘটনাটা জনিকে জানায়, কিভাবে প্রকাশের ছেলে অনাথ আশ্রমে থেকে গিয়েছিল। তখন জনি খোঁজ নিয়ে প্রকাশের কাছে যায়। সেখানে দেখা যায় প্রকাশ বাকি টাকা এক অনাথ আশ্রমে দান করে দিয়েছে। ওদিকে শ্রীনিবাসও শেয়ার মার্কেটের কাজ ছেড়ে দিয়ে এখন বাচ্চাদের পড়ানো শুরু করেছে। এরপর জনি প্রকাশের সাথে দেখা করে এবং আমরা জানতে পারি যে জনি টাকার সাথে প্রকাশকে একটা চিঠিও পাঠিয়েছিল। সেখানে লেখা ছিল কিভাবে একজন মানুষ তাকে লালন পালন করেছে এবং আজ সে বিপদে পড়েছে, তাই সে 1 কোটি টাকার লটারির টিকিটটা চুরি করেছিল। আর চিঠির নিচে সে নিজের আসল নাম লিখে দিয়েছিল জনি। অন্যদিকে মালিকের নাতনিও প্রকাশকে জনির বাবার সম্পর্কে বলে দেয়, যেটা থেকে প্রকাশ জানতে পারে যে সে তারই ছেলে। এরপর বাবা ছেলে একে অপরের সাথে কথা বলে। তখন প্রকাশ বলে তুমি তোমার বাবার সাথেই থাকো, আমি তোমাকে দেখে নিয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি এখন থেকে এই বাচ্চাদের সঙ্গেই থাকবো। এই কথা শুনে জনিও রাজি হয়ে যায় আর এখানেই সমাপ্তি ঘটে এই সিনেমাটার। বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এবং এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।